রৌদ্রময় বালুচর। পর্ব ৭২। লেখিকা প্রিয়সিনী। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। মানুষের আনন্দ, দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তির ভিড়ে সে নিজের গতিতেই এগিয়ে চলে। দেখতে দেখতে আরো 2 মাস কেটে গেল। এই 3 মাসেই অনেক কিছু বদলে গেছে, আবার অনেক কিছু আগের মতোই রয়ে গেছে। হয়তো তারুণ্যের সেই উষ্ণতা, পরিবারের প্রতি দায়িত্ববোধ, ভালোবাসার নরম ছোঁয়া। ফিহার ওর পরিবারের সাথে এখন রোজ কথা হয়। সব থেকে খুশির খবর, মিম 2 মাসের প্রেগন্যান্ট। এই খবর যখন সবাই জানতে পারে, তখন খান বাড়ির সবাই খুব খুশি হয়। বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। রাশেদের 3 কুলে কেউ নেই, আরমানের পরিবারের লোক ছাড়া। বাবা হওয়ার আনন্দটা তাকে কাঁদিয়ে ছাড়ে। সে তার শ্বশুর শাশুড়ির জন্য মিষ্টি নিয়ে ইসলামপুর গ্রাম যায়। মিমের বাবা মা এসে 1 সপ্তাহের মতো থেকে যায়। কিন্তু এত কিছুর মাঝে রোহানের জীবনে এই 3 মাস ছিল সবচেয়ে কঠিন, সবচেয়ে দুঃখের। বাবা চলে যাওয়ার শোক এখনো পুরোপুরি কাটেনি। আজ ঠিক 1 মাস হলো রোহানের বাবা মারা গেছেন। পরিবারের শেষ ভরসাটা ছিলেন তিনি। রোহান তার একমাত্র ছেলে, তাই সব দায়িত্ব এখন একাই সামলাতে হয় তাকে। অফিস, সংসার, বাবার রেখে যাওয়া ব্যবসা, সব মিলিয়ে যেন মাথার ওপর পাহাড় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রোহান কখনো ভেঙে পড়েনি, কারণ তার পাশে আছে জিনিয়া। আরমানের পরিবার রোহানকে আরও আপন করে নেয়। তার খারাপ সময়ে সবাই ওর পাশে ছিল। আসিফ খানের সাথে রোহানের সম্পর্ক আগের থেকে অনেক ভালো। আসিফ খান এখন আর রোহানের সাথে ঝগড়া করে না। ছেলের মতো করে আগলে রাখে। সবটাই রোহানকে স্বাভাবিক রাখার চেষ্টা। সে যেন নিজেকে একা না মনে করে চেষ্টা। রোহান ভালো করে জানে, তার অন্ধকারের ভেতর আলো হয়ে দাঁড়িয়ে আছে এই মেয়েটি। তার চাঁদ সুন্দরী। ওর উপস্থিতি না থাকলে হয়তো সে সবকিছু সামলাতে পারত না। জিনিয়াও পড়াশোনা ছেড়ে দিয়েছে রোহানকে সময় দেওয়ার জন্য। রোহানের বাবা মারা যাওয়ার পর থেকেই সে যেন নিজের ভেতরের সব শক্তিটুকু দিয়ে রোহানকে আগলে রেখেছে। আজ সকালে রোহান একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আসে। গায়ে হালকা নীল শার্ট, মুখে ক্লান্তির রেখা, দাড়ি গোফ বড় হয়ে একটু অগোছালো দেখাচ্ছে তাকে। কিন্তু তার চোখে কেমন এক গভীর মমতা, যেন ভোরের শিশিরের মতো ঠান্ডা। জিনিয়া রান্নাঘর থেকে নরম গলায় ডাক দেয়, এই শুনছেন, নাশতা রেডি হয়ে গেছে, আসুন। টেবিলে বসতেই জিনিয়া গরম ভাত মুরগি পরিবেশন করে সামনে রাখে। রোহান চেয়ে থাকে কিছুক্ষণ। মনে হয়, এই মেয়েটিকে ছাড়া সত্যি সে অচল। জিনিয়া হাত বাড়িয়ে ভাত তুলে রোহানের মুখে দেয়। আগে রোহান বায়না করত, আমাকে খাইয়ে দাও না একটু। কিন্তু জিনিয়ার লজ্জায় রাজি হতো না। এখন আর বলতে হয় না, জিনিয়া নিজেই খাইয়ে দেয়। হয়তো ভালোবাসা মানুষকে বদলে দেয়, ভেতর থেকে নরম করে দেয়। খেতে খেতে রোহান জিজ্ঞেস করে, তোমার শরীরটা ঠিক আছে তো? চোখ মুখ দেখে তো মোটেও ভালো লাগছে না, কেমন ফ্যাকাশে দেখাচ্ছে তোমাকে। জিনিয়া জোরে মাথা নাড়ে বলে, আমি ঠিক আছি। নিজের দিকে একবার তাকান তো, কি অবস্থা আপনার? দাড়ি গোফ, চুল, সব একদম অগোছালো। রোহান হেসে জিনিয়ার কোমর জড়িয়ে ধরে বলে, আমাকে কি এইভাবে একটুও ভালো লাগে না? জিনিয়া মুখ ঘুরিয়ে নরম স্বরে বলে, আপনাকে আমার স্বভাবেই পছন্দ, কিন্তু এত অগোছালো আমি দেখতে পারি না। প্লিজ, আজকেই পরিষ্কার করবেন। রোহান হেসে বলে, ঠিক আছে, আজকে পরিষ্কার করব এই বালগুলো। জিনিয়ার রোহান দিকে কপাল কুঁচকে তাকায়। রোহান হেসে বলে, এই না, চুলের কথা বলছি চাঁদ সুন্দরী। জিনিয়া চোখ রাঙায়। রোহান হেসে ফেলে। সেই হেসে ওঠার শব্দ যেন অনেক দিন পর তাদের ছোট্ট সংসারে একটু আনন্দ ফিরিয়ে আনে। জিনিয়া রোহানকে খাইয়ে দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। খাওয়া শেষ হলে রোহান বলে, তুমি রেডি হয়ে আসো, তোমাকে ও বাড়িতে দিয়ে তারপর অফিসে যাব। জিনিয়া মাথা নেড়ে সিঁড়ির দিকে চলে যায়। রোহান মোবাইল দেখছে, হঠাৎ উপরে থেকে একটা শব্দ, হালকা দৌড়ের শব্দ, তারপর থেমে যাওয়া। রোহান কিছু বুঝে ওঠার আগেই বাথরুম থেকে বমির শব্দ আসে। সে ছুটে যায়। দরজার সামনে গিয়ে দেখে জিনিয়া বেসিন আঁকড়ে ধরে আছে। মুখে পানি ছিটালে সে আরো বেশি বমি করে। তারপর শরীর ঢলে পড়ে, রোহান দৌড়ে তাকে ধরে ফেলে। জিনিয়া, কি হয়েছে তোমার? দাঁড়াও, ডাক্তার ডাকছি। জিনিয়া দুর্বল কণ্ঠে বলে, না, ডাক্তার লাগবে না, একটু গা গুলিয়ে উঠেছে, ঠিক হয়ে যাবে। গ্যাস হয়েছে পেটে মনে হয়। রোহান শক্ত করে জিনিয়ার মাথা নিজের কাঁধে রেখে বসার ঘরে সোফায় এনে বসায়। পানি খাওয়ায়। জিনিয়ার হাত দুটো ঠান্ডা হয়ে আছে। রোহান আতঙ্কে কাঁপতে থাকে। তুমি এই 1 মাস ধরে কত স্ট্রেসে আছো, বাড়ির এত কাজ করো, আবার আমাকে সামলাও, তোমার নিজের দিকে কেন খেয়াল রাখো না? জিনিয়া দুর্বল হেসে বলে, সব ঠিক হয়ে যাবে, আপনি বরাবরই বেশি চিন্তা করেন। রোহান বিরক্ত হয়ে বলে, বেশি চিন্তা করি? এই যে দাঁড়াতে পারছো না, এটা কি কম কথা? চলো হাসপাতালের যাই। জিনিয়া হাত ধরে থামিয়ে দেয়। না, এখন কোথাও যাওয়া লাগবে না, আমি ভালো আছি।
রোহান গভীর শ্বাস ফেলে জিনিয়ার কপালে হাত রাখে। তার চোখে আতঙ্ক, কিন্তু মুখে পুরোটা প্রকাশ করছে না। জিনিয়া একটু বিশ্রাম নেওয়ার পর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রোহান বারবার ধরে, ধীরে ধীরে হাঁটো, পড়ে যাবে। জিনিয়া মাথা নেড়ে বলে, চলুন, ও বাড়ি চাই, দেরি হয়ে যাবে। রোহান কিছু বলতে চাইলেও শেষ পর্যন্ত আর কিছু বলে না। দুজন গাড়িতে ওঠে। গাড়ির ভেতর নীরবতা। রোহান মাঝে মাঝে তাকিয়ে দেখে জিনিয়া চোখ বন্ধ করে হেলান দিয়ে আছে। মনে হয় শরীর এখনো দুর্বল। 1 মাসের টানাপোড়েন, মানসিক চাপ, সবকিছু মিলিয়ে হয়তো শরীর আর নিতে পারছে না। রোহান ধীরে বলে, তোমাকে ছাড়া আমি সত্যি এই 1 মাস নিজেকে সামলাতে পারতাম না। তুমি না থাকলে এই পৃথিবীটা ফাঁকা মনে হতো। জিনিয়া চোখ খুলে তাকায়, ক্লান্ত মুখে একটা ছোট্ট হাসি ফুটে ওঠে। আপনি থাকলেই আমার পৃথিবী ঠিক আছে। আর কিছু লাগবে না। রোহান আর কিছু বলে না, শুধু বলে, ইস, যদি তুমি একটু নিজের খেয়াল রাখতে। আমাকে সামলাতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়ছো। আমার জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছ। কত করে বললাম পড়াশোনা চালিয়ে যাও, কিন্তু কে শুনে কার কথা? পড়াশোনা দিয়ে কি করব, যদি আমার শখের মানুষ আর আমার ছোট সংসারটা ঠিক না থাকে? রোহান জিনিয়ার উত্তর শুনে আর কিছু বলে না। ও বাড়িতে রওনা হয়। সবাই সকাল সকাল ব্যস্ততা নিয়ে ঘুরছে। ফিহা, মিম, জেরিন, সবারই যেন আজ হালকা উচ্ছ্বাস। আজ জিনিয়া আসবে সবাই জানে। রোহান গাড়ি থামিয়েই জিনিয়ার দরজা খুলে দেয়। তাকে নামতে সাহায্য করে। জিনিয়া নামার সময় একটু হোঁচট খায়। রোহান তাড়াতাড়ি ধরে, দেখেছ, শরীর এখনো ঠিক হয়নি। জিনিয়া বিরক্তিতে বলে, ঠিক হয়ে যাবে, এত বাড়াবাড়ি করবেন না। বাহিরে গাড়ির শব্দ পেয়ে ছায়মা, ফিহা আর মিম দৌড়ে আসে। ছায়মা কাল এসেছে এই বাড়িতে। জাহির রাত যাওয়ার পর আজ প্রথম আসা এখানে। মিম এসে জিজ্ঞেস করে, জিনিয়া আপু, তোমার শরীর খারাপ নাকি? জিনিয়া হেসে মাথা নাড়ে, কিছু না, একটু দুর্বল লাগছে শুধু। আর তুমি এই সময় এমন দৌড়ঝাঁপ করছো কেন? ফিহা বলে, ওকে বললেও শুনে না। আম্মু, বড় আম্মু কত বলে ধীরে চলাফেরা করতে। ছায়মা হেসে জিনিয়াকে দরে বলে, তোমার মুখটা কেমন দেখাচ্ছে? রোহান গম্ভীর কণ্ঠে বলে, লাগবে না কেন? আমার একটা কোথাও শুনেন না তোমাদের আদরের বোন। আজ আম্মুকে বিচার দিয়ে তারপর যাব। জিনিয়া রোহানের দিকে তাকায়। সে বুঝতে পারছে রোহান তাকে নিয়ে খুব চিন্তা করে। তবে জিনিয়া সবাইকে হাসি মুখেই সামলায়। জিনিয়াকে নিয়ে সবাই বাড়ির ভিতরে চলে যায়। রোহান যায় না, বাহিরে দাঁড়িয়ে থাকে। জিনিয়া ভেতরে চলে গেলে রোহান একটু আকাশের দিকে তাকায়। আজ অনেক দিন হলো সে সিগারেট ছেড়ে দিয়েছে, কিন্তু এই 1 মাস ধরে আবার খাচ্ছে। 1 মাস আগের সেই সময়টা মনে পড়ে, বাবা হাসপাতালের, অক্সিজেনের শব্দ, ডাক্তারদের ব্যস্ততা, আর শেষ মুহূর্তে রোহানের হাত ধরে বাবার সেই কথা, তোর দায়িত্ব এখন তুই। জিনিয়া, বাড়ি, ব্যবসা, সব দেখবি। আর জিনিয়াকে কখনো একা হতে দিবি না। সব সময় নিজের সাথে আগলে রাখবি। জিনিয়ার সাথে ওর বাবার সম্পর্ক খুব ভালো ছিল। বাবা মেয়ে তার থেকে বেশি বন্ধুত্ব। জিনিয়া বাড়িতে ওর শ্বশুরের সাথে কথা বলে সময় কাটাত। শ্বশুরের মৃত্যুর পর সে খুব ভেঙে পড়ে। মেয়েটা সেদিন খুব কেঁদেছিল, এখনো কাঁদে মাঝে মাঝে। রোহান তার কষ্ট লুকিয়ে জিনিয়াকে আগলে রাখে। সেই থেকে রোহান দিন রাত পরিশ্রম করছে। জিনিয়াও পাশে থেকেছে দিনের পর দিন। আজ যখন তাকে এত অসুস্থ দেখল, মনে হলো বুকটা মোচড় দিয়ে উঠল। যেন ভয় পাচ্ছে আবার কোনো অপ্রত্যাশিত কিছু না ঘটে। তারপরও রোহান নিজের মনে বলল, জিনিয়া শক্ত মেয়ে, ও আমার থেকেও অনেক শক্ত। এই ভাবনা তাকে কিছুটা শান্ত করে। বাড়িতে ঢোকার পর জিনিয়ার মাথা আবার ঝিমঝিম করতে থাকে। সোফায় হেলান দিয়ে এসে বসে। নাস্তা খেয়ে ওর বাবা আর বড় আম্মু অফিসে চলে যায়। বাড়িতে আছে এখন ওর ভাইয়েরা। ওরাও রুমে অফিসের জন্য রেডি হচ্ছে। জেসমিন বেগম আর ফারিয়া বেগম এসে জিনিয়ার পাশে বসে। তারা বুঝতে পারে একা সংসার সামলাতে হিমশিম খাচ্ছে মেয়েটা। ফারিয়া বেগম জিনিয়ার মাথা হাত ফুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, মুখটা এমন দেখাচ্ছে কেন? জিনিয়া হাসে, কিছু না বড় আম্মু, সকাল থেকে একটু বমি বমি লাগছে। ফারিয়া বেগম আর কিছু না বলে তাকে আর সুন্দর করে বসিয়ে দেয়। রোহান পাশেই দাঁড়িয়ে সব দেখছে। তার চোখে উদ্বেগ। সে নিচু স্বরে বলে, আম্মু, জিনিয়া আমার কোনো কথা শুনে না। জেসমিন বেগম আর ফারিয়া বেগম মেয়েকে শাসিয়ে বলেন, জিনিয়া মা, এটা ঠিক না তো। যারা মায়ের নিচে নেমে দেখে জিনিয়া চলে এসেছে। দৌড়ে এসে জিনিয়াকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো জিনিয়া আপু? জিনিয়া হেসে উত্তর দেয়, আরমান, জাহেদ আর রাশেদ সবাই অফিসের জন্য রেডি হয়ে নিচে নামে। জিনিয়াকে দেখে জাহেদ বলে, এই পেতনি আবার চলে এসেছে। মায়ের না গেল। জিনিয়ার সাথে সাথে বলে, এসেছি তোমার গান মটকে দিতে। সবাই হাসে তাদের ভাই বোনের কথা শুনে। আরমান যারার দিকে তাকায়। যারা মুখ ফিরিয়ে নেয়।
কারণ আরমানের সাথে ওর ঝগড়া হয়েছে। তাই আরমান আগে কথা না বললে সেও বলবে না। রাশেদ মিমের পাশে গিয়ে বসে। আজ মিমকে ডক্টরের কাছে নিয়ে যাবে। হাতে তার মিমের মেডিকেল রিপোর্ট। অবশ্য মিমকে নিয়ে যাবে ফারিয়া বেগম। রাশেদ অফিসে চলে যাবে বলে। জাহেদ এসে রোহানের পাশে বসে। তারা টুকটাক কথা বলে। ফিহা আর ছায়মা মিম আর জিনিয়ার জন্য শরবত আর ফল আনতে যায়। আরমান এসে জিনিয়ার পাশে বসে। যারা ধপ করে উঠে পড়ে। ফারিয়া বেগম যারার দিকে তাকায়। বুঝতে পারে কিছু একটা হয়েছে। তিনি হাসেন। কারণ তাদের ঝগড়া বেশি সময় থাকে না। জিনিয়া বড় ভাইয়ের দিকে তাকিয়ে হাসি দেয়। মুখের ক্লান্তির ছাপ। আমার ছোট পরি, শরীরটা ভালো নেই দেখছি। কি হয়েছে? জিনিয়া দ্রুত সামলে নিয়ে বলে। না ভাইয়া, কিছু না। আজকে একটু দুর্বল লাগছে শুধু। আরমান ভ্রু কুঁচকে তাকায়। এমনভাবে নিজের শরীরকে ফেলতে নেই। তুমি এখন একটা বাড়ির দায়িত্ব সামলাচ্ছ, তার ওপর রোহানের সময়টা খুব কঠিন যাচ্ছে। তোমাকে সুস্থ থাকা লাগবে বুঝলে। জিনিয়া হালকা হাসল। আমি ঠিক আছি ভাইয়া। শুধু একটু ঘুম কম হয়েছে। আরমান শান্ত স্বরে বলে। রোহানকে তুমি দারুণভাবে সামলে নিচ্ছ, এটা আমরা সবাই দেখি। কিন্তু তোমার যত্ন নেওয়াটাও আমাদের দায়িত্ব। কিছু লাগলেই আগে আমাদের বলবে। চেপে রাখবে না। জিনিয়া মাথা তোলে, চোখে কৃতজ্ঞতার ছাপ। জানি ভাইয়া, আর তোমাকে বলতে হয়। তুমি তো সবকিছু আমাকে এনেই দাও। আরমান মৃদু হেসে বলে। আজ আর কোনো কাজ নয়। আগে বিশ্রাম। তোমাকে ভালো থাকতে হবে, তবেই সবাই ঠিক থাকবে। ভাইয়া আবার কল করে জিজ্ঞেস করব। জিনিয়া চুপচাপ মাথা নাড়ে। ঠিক আছে ভাইয়া। জিনিয়ার শরীর খারাপ দেখে আরমান যত্ন করে কথা বলছে, এই দৃশ্য দেখে জাহেদ হঠাৎই গলা খাকারি দিয়ে একটু মজা করে বলে উঠল। এত আদিক্ষেতা করতে হবে না। বিয়ে দিয়ে দিয়েছি, তারপরও আমাদের বাড়িতে এসে অন্ন ধ্বংস করে। তার কথা শেষ হতেই সবাই একই সাথে তাকায় তার দিকে। জেসমিন বেগম চোখ কুঁচকে বলে ওঠেন। এই ছেলে, মুখটা সামলে কথা বলিস। সব সময় এত মজা করতে ভালো লাগে নাকি? ফিহা পাশে থেকে জাহেদের হাতে ঠুস করে একটা খোঁচা দেয়। অন্যের সুখে আগুন ধরাতে কেন এত ভালো লাগে আপনার বলুন তো? আর একটা বাজে কথা বললে আপনাকে ধরে পানিতে ফেলে দেব। রাশেদ চায়ের কাপ নামিয়ে চোখ বড় করে বলে। বোনদের পুরো অধিকার আছে বড় ভাইদের অন্ন ধ্বংস করার। রোহান জানে জাহেদ মজা করছে। জাহেদের কাঁধে চাপড় মারে একটা। তারপর রোহান তখন হাত গুটিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলে। শালার সুমন্থির চেংড়া, কুকিরে। আমার বউরে নিয়ে মুখ খারাপ করস। কত চাল লাগবে বল, আজকেই পাঠাইয়া দিমু, তাও আমার বউরে নিয়ে একটা কথা বলবি না। সবাই হেসে ফেলে। জাহেদ মুখ বাঁকা করে বলে। এই ঘরে কেউ আমাকে সম্মান দেয় না। আমি একটু মজা করলেই সবাই দল বেঁধে এসে গলা ধরে বসে। ছাইমা দূর থেকে বলে ওঠে। অপবাদ নিজেই নিজের কাঁধে নিয়েছ। তুমি মানুষকে রাগানোর দায়িত্ব নিয়েছ নিজেই। যারা রান্নাঘরের দরজা থেকে সব দেখে হাসছিল। ফারিয়া বেগম এর সাথে চায়ের কাপগুলো রাখতে চায়। তখনই রাশেদ ঘড়ি দেখে বলে। চলো এখন, দেরি হয়ে যাচ্ছে। অফিসে না গেলে বড় আম্মু আবার রাগ করবে। চারজন, আরমান, রোহান, রাশেদ, জাহেদ, একসাথে বের হওয়ার জন্য দাঁড়িয়ে গেল। যাওয়ার ঠিক আগে আরমান পিছনে ফিরে তাকালো। তার চোখ সোজা গিয়ে পড়ল যারার চোখে। যারা সঙ্গে সঙ্গে মুখ ভেঙচি কাটল। নাটক। আরমান কিছু বলল না। শুধু হালকা এক হাসি মুখে রেখে দরজার বাইরে চলে গেল। যারা চোখ সরিয়ে নিলেও গালটা টুক করে লাল হয়ে উঠল। বিকেল বেলা বাড়িটা এমনিতেই খুব আলো ঝলমলে থাকে। জানালার পর্দা সরালে সূর্যের শেষ আলো ড্রয়িং রুমের সাদা দেয়ালে নরম লেগে থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। তবে আজকের বিকেলটা যেন একটু আলাদা, একটু বেশি হাসিখুশি, একটু বেশি চঞ্চল, আর একটু বেশি জীবনভরা। ড্রয়িং রুমের বড় সোফা সেটের চারপাশে গাদাগাদি করে বসে আছে মেয়েরা, মিম, ফিহা, যারা, জিনিয়া আর ছাইমা। এত মানুষ একসাথে হলে যেমন হট্টগোল হয়, তেমনই উষ্ণতাও ছড়িয়ে পড়ে। জেরিন স্কুল থেকে ফিরেই দৌড়ে এসে বোন জিনিয়াকে জড়িয়ে ধরে বসে আছে। বয়সে ছোট হলেও সবার আদরের। বোনকে পেলে আর ছাড়ে না। জিনিয়াও বাহুডোরে শক্ত করে ধরে রেখেছে তাকে। রান্নাঘরে তখন কড়াইতে তেল গরমের শব্দ। ফারিয়া বেগম আর জেসমিন বেগম দুইজন ব্যস্ত হয়ে পড়েছেন মেয়েদের জন্য বিকেলের নাস্তা বানাতে। মাঝে মাঝে নাস্তার সুগন্ধ ভেসে এসে ড্রয়িং রুমের হাসি গল্পের সাথে মিশে যাচ্ছিল। আজ কারো মনেই কোনো দুশ্চিন্তা নেই। হাসাহাসি, ঠাট্টা, মজা, সব মিলিয়ে পরিবেশটা যেন ঈদের আগের বিকেলের মতো সরগরম। মিমের পাতলা গোলাপি কামিজটা বারবার মুখে থেকেছে, কারণ মিম লজ্জা পাচ্ছে। কি হবে, আজ যে সবাই ওকে নিয়েই মজা করছে। কারণ একটাই, মিমের বাচ্চা হবে। যারা গাল ফুলিয়ে বলল। এই মিম, এমন করে মুখ লুকাছিস কেন? একটু হাসতো, দেখি। মিম লজ্জায় আরেকবার কামিজের উড়োনা মুখে দিয়ে বলল। তোরাও না। ফিহা হেসে উঠল। দেখো তো,
খবরটা জানার পর থেকে মিম এমন লজ্জা পাচ্ছে আজ 1 মাসের বেশি, যেন আমরা প্রথমবার জানলাম বাচ্চা কিভাবে আসে। সবাই হেসে উঠল। জিনিয়া চুল ঠিক করতে করতে বলে উঠল, কথা শোনো, সবচেয়ে মজা তো এখন। আমাদের সবার আগে তো যারার বিয়ে হলো, তাই ভেবেছিলাম বেবিও যারার আগে হবে। কিন্তু দেখো, আগে হচ্ছে মিমের। যারা হেসে হাত তুলে বলল, আরে হো, বেবি একজনের হলেই হলো। সে তো আমাদের সবার আদরের হবে। ফিহা সাথে সাথে বলে উঠল, একদম ঠিক। বাচ্চা হলে তো বাসায় নতুন এনার্জি, নতুন চঞ্চলতা। ছাইমা লাফাতে লাফাতে বলে, আর আমি ওর নাম রাখার দায়িত্ব নিলাম। আবার সবাই হেসে উঠল। চারদিকে এমন আনন্দ যে দেয়ালও যেন হাসছে। জেসমিন বেগম রান্নাঘর থেকে মাথা বের করে বললেন, ছাইমা মা, এসে নাস্তার প্লেটটা নিয়ে যেত। ছাইমা বসা থেকে উঠতেই জিনিয়া হালকা উঠে দাঁড়ালো। তুই বসো, আমি আনছি। তার হাতটা এখনো জেরিনের হাতেই ছিল। তবে জেরিন বুঝে ছেড়ে দিল। জিনিয়া হাঁটতে শুরু করেছে ঠিক 3-4 পা, হঠাৎই তার শরীরটা দুলে উঠল। মাথা ঘুরল, চোখে অন্ধকার নেমে আসলো। তারপর হপ, সে পড়ে যেতে চাইল, কিন্তু যাওয়ার আগেই যারা আর ফিহা দৌড়ে গিয়ে তাকে ধরে নেয়। জেরিন চিৎকার করে উঠল, আপু, আপু। ড্রয়িং রুমের প্রাণখোলা হাসিগুলো মুহূর্তেই থেমে যায়। ফারিয়া বেগম আর জেসমিন বেগম কড়াই ছেড়ে ছুটে বেরিয়ে এলেন। যারাও ভয়ে পেয়ে চিৎকার করতে করতে এগিয়ে আসে, জিনিয়া আপু, জিনিয়া আপু, চোখ খোলো। সবাই মিলে জিনিয়াকে সোফায় বসালো। তার কপালে পানি ছিটালো। যারা হাত দুটো ধরে রাখলো। মিম তার মুখে বাতাস করতে লাগলো। ছাইমা তড়িঘড়ি করে ফোন বের করে ডাক্তারকে কল লাগালো। ড্রয়িং রুমের পরিবেশ একদম বদলে গেল। মুহূর্তের মধ্যে হাসির বদলে দুশ্চিন্তার ছায়া নেমে এলো। ফারিয়া বেগম কাপা গলায় বললেন, পানি দে মুখে। জেসমিন বেগম জিনিয়ার নরম হাত দুটো নিজের হাতে নিয়ে চোখ মুছলেন। মা, চোখ খোল, মামুনি, কি হলো তোর? জিনিয়ার নিঃশ্বাস ঠিক আছে, কিন্তু মাথা ঘুরছে। সে চোখ মেলে তাকাতে চেষ্টা করে, গলা শুকনো। আমি ঠিক আছি, শুধু মাথা ঘুরতেছে একটু। ঠিক নেই। যারা গলা কাঁপিয়ে বলল, তুমি পড়ে যাচ্ছ, আবার ঠিক আছো কিভাবে? এখানে ওখানে দৌড়াদৌড়ি, পানি আনা নেওয়া। জেরিন বোনকে ধরে কাঁদতে কাঁদতে বলছে, আপু, তোমাকে কিছু হতে দিব না। তুমি উঠো। 10-12 মিনিট পর ডাক্তার এসে পৌঁছালেন। একদম সিরিয়াস মুখে তিনি বললেন, সরে যান সবাই। আমি আগে দেখে নিই। সবাই দূরে দাঁড়িয়ে দোয়া করতে লাগলো। ডাক্তারের স্টেথোস্কোপ, রক্তচাপ মাপা, নাড়ি দেখা, সব করতে প্রায় 7-8 মিনিট গেল। ড্রয়িং রুমে এমন নীরবতা যে ব্রেসলেট দুলে চাপার শব্দ শোনা যায়। তারপর ডাক্তার হাসি দিয়ে বললেন, চিন্তা করবেন না, কোনো বিপদ হয়নি। সবাই যেন একসাথে শ্বাস ফেলল। ডাক্তার বসে বললেন, ওকে একটু মিষ্টি খাওয়ান। শরীরে গ্লুকোজ কমে গেছে। আর হ্যাঁ। ডাক্তার থেমে চারদিকে তাকালেন। সবার চোখ ডাক্তারের মুখে। ডাক্তার মুচকি হেসে বললেন, আপনাদের ঘরে নতুন মেহমান আসছে। এক মুহূর্ত নীরবতা। তারপর সবাই একসাথে বলে ওঠে, কিকক। ড্রয়িং রুম একসাথে চিৎকার করে উঠল। জেসমিন বেগম, ফারিয়া বেগম একসাথে আলহামদুলিল্লাহ বলেন। সবাই তো মহাখুশি। তাদের ঘরে আরো একটা অতিথি আসছে। মিম হাত দিয়ে মুখ চেপে ধরল। ও মা, জিনিয়া আপু। ফিহা ছুটে এসে জিনিয়াকে জড়িয়ে ধরল। আহ, শুনেছ আপু, তুমিও মা হবে, বেবি হবে। যারা তো লাফাতে লাফাতে বলছে, আমাদের বাসায় টুকটুক পুটি পাটি ডুগডুগ শব্দ করার মতো আরেকজন আমাদের বাড়িতে আসছে। ব্যাস, আজ থেকে আমি মামি হলাম, কাকিয়া হলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাইমা ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার মতো করল। ও আমি রোহান ভাইয়াকে বললে তো সে শুনলে পাগল হয়ে যাবে খুশিতে। জেসমিন বেগমের চোখ পানিতে ভিজে উঠল। তিনি মেয়ের মাথা বুকে চেপে ধরে বললেন, মা, সুখে থাকিস। আল্লাহর রহমত তোর ঘরে নেমেছে। ফারিয়া বেগম তো কাঁদছেনই, সাথে সাথে জিনিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মেয়ে মা হবে। আলহামদুলিল্লাহ। জিনিয়া ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল। জেসমিন বেগম প্রথমে কিছু বুঝতে পারলেন না, তারপর জিনিয়ার কাপা কণ্ঠ শুনেই থমকে গেলেন। জিনিয়া এতক্ষণে পুরোটা বুঝল। তার চোখে পানি এসে গেল। জিনিয়া চোখ ভিজে গিয়ে ফিসফিস করে বলল, আম্মু, আমি মা হচ্ছি। জিনিয়া মায়ের হাতটা ধরে চোখ ভিজে গিয়ে আসতে বলল, আম্মু, আমি মা হতে চলেছি, সত্যি বলছি, বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার ভেতর একটা নতুন পৃথিবী তৈরি হচ্ছে। আমি খুব খুশি আম্মু। আজ আমার আনন্দে মনটা ভরে গেছে। আম্মু, আমি মা হতে যাচ্ছি, এই কথাটা বলতেই বুক কাঁপছে। আল্লাহ আমাকে শক্তি দিন। জেসমিন বেগম মুহূর্তেই মেয়েকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। চোখ বেয়ে পানি গড়িয়ে নামল জনেরই। জেসমিন বেগম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার মেয়েও মা হবে। এটা তো আমার জীবনের সবচেয়ে বড় সুখ।
জিনিয়া হেসে কেঁদে মাথা মায়ের বুকে রেখে বলল, আম্মু, ও বড় আম্মু, আমি খুব খুশি। কাঁদে কাঁদে সে তাদের জড়িয়ে ধরে। যারা কাছে এসে তার হাত ধরে বলল, হ্যাঁ, তুমিও এখন একজন মা। তুমি কত সুন্দর একটা বেবির মা হবে জানো। ফিহা ফোনে জাহেদকে কল দিল। পাল্টা দিক থেকে জাহেদ একটু হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে? বাড়িতে কিছু হয়েছে? ফিহা হেসে বলল, আপনি মামা হবেন। জাহেদ শব্দটা শুনে প্রথমে থমকে যায়, তারপর চিৎকার করে ওঠে, কি? সত্যি? সত্যি? জিনিয়া, আমি মামা হব? ফিহা হেসে বলল, হ্যাঁ, ডাক্তার বলেছে। সবাইকে বলুন। আর এখনই আসুন, অনেকগুলো মিষ্টি আনবেন। জাহেদ উত্তেজিত কণ্ঠে বলল, ফিহা, আমি সবাইকে নিয়ে এক্ষুনি আসছি। ড্রয়িং রুমের পরিবেশ পুরো বদলে গেছে। সকলের মুখে আনন্দের উজ্জ্বলতা। সবাই একে অপরকে জড়িয়ে ধরছে, হাসছে। হাসাহাসি আর কান্না মিলে যেন নতুন এক আনন্দের বন্যা বইছে ঘরে। মিম হাত রেখে বলল, আমরা দুইজন একসাথে মা হব। ও আমার গার্লস গ্যাং এখন পুরোপুরি কমপ্লিট। যারা দুষ্টুমি করে বলল, আগে ভাবছিলাম বাসায় কেবল আমি সিনিয়র হব, এখন দেখি বেবিদের সিনিয়রিটি নিয়ে যাবে তোমরা দুইজন। বড় আম্মু চোখ মুছতে মুছতে বললেন, আমার নাতনিরা কিংবা নাতিরা একসাথে বড় হবে। আল্লাহর রহমত। রান্নাঘর থেকে নাস্তার গন্ধ আসছে, কিন্তু নাস্তায় কারো মন নেই। আজ নাস্তা, খাবার, সবকিছু ভুলে সবাই নতুন সুখবর নিয়ে ব্যস্ত। জিনিয়া এখনো সোফায় বসে, কিন্তু মুখে হাসি থামছে না। সে রোহানের কথা ভাবছে, রোহান খবরটা পেলে কিভাবে রিয়েক্ট করবে। হয়তো খুশি পাগল হয়ে যাবে। যারা তাকে পাশে বসিয়ে বলল, শুনো, তুমি ভয় পেও না। আমরা সবাই তোমার পাশে আছি। তোমাকে কোনো কাজ করতে দেব না। আর ও বাড়িতে যেতে হবে না। জিনিয়া মাথা তুলে বলল, তোমরা আছো বলেই তো সাহস পাই। ফারিয়া বেগম হাসি মুখে বললেন, চলো এবার নাস্তা করো সবাই। আনন্দে কাউকে দুর্বল হওয়া চলবে না। আর আমাদের দুই মা, আমাদের নাতি নাতনিদের না খাইয়ে রাখবেন না। মিম বলল, বড় আম্মু, আজ থেকে জিনিয়া আপুর জন্য আলাদা লিস্ট করতে হবে। যেমনটা তুমি আর ছোট আম্মু আমার জন্য করেছ। বেবির জন্য যা যা দরকার সব কিনে ফেলতে হবে। যারা বলল, ঠিক বলেছিস জানো তুই। ছাইমা চিৎকার দিয়ে উঠল, আমি একসাথে দুইবার খালামণি হব। কি আনন্দ। ফিহা গম্ভীর মুখে বলল, তুমি একা নও ছাইমা আপু, আমিও আছি। আর তোমার থেকে বেশি। মামি প্লাস কাকিয়া। সবাই আবার হেসে ফেলল। ড্রয়িং রুম ভরে উঠল হাসির শব্দে, ভালোবাসার উষ্ণতায়, আর নতুন আগমনী বার্তার আনন্দে। যারার মুখে তখন এমন হাসি, যেটা দেখে বোঝা যায় অন্যের সুখেই তার সুখ সবচেয়ে বড়। হালকা রোদের আলো মিশে আছে চারপাশে। উপরের বড় কনফারেন্স রুমে আরমান, রোহান, রাশেদ, আসিফ খান এবং আরিফ খান গম্ভীর মুখে বসে আছেন। আলোচনার টেবিলের মাঝখানে বড় নকশার ফাইল, ল্যাপটপ খোলা, আর পাশে নোটপ্যাড। ইসলামপুর গ্রামের নতুন কোম্পানির ওপেনিং হয়েছে প্রায় 2 মাস আগে। ওপেনিংয়ে সবাই গিয়েছিল, জাঁকজমক আয়োজন ছিল। কিন্তু পরের সমস্যা হলো, ওপেনিংয়ের পর আর কেউ ঠিকমতো চায়নি। কোনোরকম তদারকি না থাকায় অভ্যন্তরীণ মেশিনারিগুলো ঠিকমতো চলছে না, কর্মচারীদের মধ্যে অসন্তোষ, বড় একটা ডিল চোখের সামনে হারানোর উপক্রম। রাশেদ আঙুল ঠুকতে ঠুকতে বলল, স্যার, কাল না গেলে হবে না। কর্মচারী আস্থায় হারিয়ে ফেলবে। আরমান চুপচাপ মাথা নেড়ে বলল, হ্যাঁ, কাল সকালে আমরা জনই বের হব। সমস্যা বড় হওয়ার আগেই ঠিক করতে হবে। রোহান কপাল কুঁচকে বলল, একা যাবি কেন? প্রয়োজন পড়লে আমিও যাব। তোকে যেতে হবে না। আমি আর রাশেদ সামলে নিব। তুই জিনিয়ার খেয়াল রাখিস, বলল আরমান। আচ্ছা, সে না হয় রাখব। আমি আজকে বাসায় একটু আগেই ফিরব। জিনিয়ার জন্য অস্থির লাগছে। রোহানের এই কথায় কনফারেন্স রুমের ভেতর সামান্য নীরবতা নেমে আসে। বাবা চলে যাওয়ার পর ছেলেটার কাঁধে যেন এক পাহাড় নেমে এসেছে। কিন্তু সে তবুও হাসি মুখে দায়িত্ব পালন করছে। আসিফ খান গলা চড়িয়ে বললেন, ব্যবসার পাশাপাশি নিজের জীবনকেও গুছিয়ে রাখো। তবে এখন যেটা জরুরি সেটা হলো প্রকল্পটা সামলানো। সবাই গম্ভীর হয়ে আবার আলোচনায় ডুবে গেল। ঠিক তখনই থাম। ঝড়ের মতো দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে জাহেদ। মুখে তার বিরাট হাসি, চোখে উচ্ছ্বাস। সে রোহানের দিকে ছুটে গিয়ে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, রোহান ভাই, আমি মামা হচ্ছি। সবাই প্রথমে হতবাক, তারপর ধীরে ধীরে দাঁড়িয়ে রইল, যেন কথাটা ঠিকভাবে বোঝার চেষ্টা করছে। জাহেদ উচ্ছ্বাস থামাতে না পেরে সোজা আরমানের দিকে গিয়ে তাকে জড়িয়ে ধরে আবার বলে, ভাইয়া, শুনছ? তুমি মামা হচ্ছি। আরমানের মুখে ধীরে ধীরে বিশাল হাসি ফুটে উঠল। রাশেদ চেয়ার থেকে উঠে চশমা ঠিক করে দাঁড়ালো। আরিফ খান একে অন্যের দিকে তাকালো। রোহানের মুখ দেখে মনে হচ্ছে সে খুব খুশি। আর খুশি না হওয়ার মতো কথা নয়। তার চোখের ঝলকানি দেখে মনে হয় রোহান পাগল হয়ে যাবে এই খবর শুনে।
আর সত্যিই হলো তাই। রোহান কিছুক্ষণ জাহেদের দিকে তাকিয়ে দাঁড়িয়েই থাকল, তারপর হঠাৎ করেই থাম সোজা কনফারেন্স রুমের বড় টেবিলের উপর উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করলো। দোস্তরের আমরা মামা হচ্ছি, এমন নাচ, কাঁধ ঝাঁকানো, হাত দোলানো, গলা ফাটানো, যেন কেউ টিকটক নাচ শুট করছে। রুমের সবাই মুহূর্তেই বাকরুদ্ধ। আরিফ খান আর আসিফ খান মুখে হাত দিয়ে ফেলেন, কি বলছে এই পাগল ছেলে। রাশেদ জাহেদের কানে কানে ফিসফিস করে বলল, এই ছেলে পাগল হয়ে গেছে নাকি? আরিফ খান মুখে হাত রেখে বললেন, এই অবস্থা দেখে মনে হচ্ছে আরমান বাবার হওয়ার খুশিতে পাগল হয়ে গেছে। আমরা বরং চাই ওকে তোমরা সামলাও, মিষ্টি কিনতে হবে। আসিফ খান সহ জনই দ্রুত বেরিয়ে গেলেন। এখন রুমে কেবল চারজন, আরমান, রোহান, রাশেদ, জাহেদ। রোহান নাচ করছে, ওই ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, আমি মামা হচ্ছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। রোহানের কাণ্ড দেখে আরমান জাহেদ বোকার মতো তাকিয়ে আছে। রাশেদ হেসে বলল, স্যার আপনি কি বাবা হওয়ার খুশিতে নাচতেছেন নাকি মামা হওয়ার? রোহান থেমে যায়, মুখা করে রাশেদের দিকে তাকায়, চোখ পিটপিট করে, অবাক দৃষ্টিতে তাকায় আরমানের দিকে। আরমান চিৎকার করে বলল, এই গরু, নিচে নাম, আজকে তোর ক্লাস নিব। রোহান ভয় পেয়ে বলে, কেন, আমি কি করেছি? আরমান গর্জে উঠল, তুই মামা হবি বলে নাচিস? তোর মামা হওয়া আমি বের করব আজকে গরু কোথাকার। রোহান আশ্চর্য হয় বলে, বোঝালাম না, তোরা কি মামা হবি বলে খুশি হসনি? রাশেদ মুখ টিপে হেসে বলে, সে তো আমরা সবাই হচ্ছি, কিন্তু আমি কোন খুশিতে নাচ করছেন? রোহান কপাল ভাঁজ করে বলে, কেন, জাহেদ যে খুশিতে নাচছে। আরমান হেসে রোহানের মাথায় আরেকটা চাটা মেরে বলে, আমরা তোর বাচ্চার মামা হওয়ার খুশিতে নাচছি। আর এতই যখন মামা হওয়ার শখ, তাহলে আমার বোনকে বিয়ে করতে গেলি কেন? হঠাৎ রোহানের চোখ বড় হয়ে গেল, তার বাচ্চা, তার গলায় শব্দ আটকে গেল। জাহেদ, আরমান মামা হচ্ছে মানে, সে তাহলে মানে আমি বাবা। সে দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ স্থির হয়ে, একদম হ্যাং হয়ে যাওয়া কম্পিউটারের মতো। জাহেদ ধাক্কা দিয়ে বলল, রোহান ভাই, রোহান ভাই, ঠিক আছো? কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। ঠিক তখনই এক প্রচণ্ড থাপ্পড়, এই গরু, দুনিয়ায় ফিরে আয় গরু। আরমান রোহানের গালে চড় মারল। হঠাৎ রোহানের চোখে পানি এসে গেল, গলা কেঁপে উঠল, ঠোঁটে কম্পন। তারপর সে হঠাৎ আরমানকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাই, আমার বউ, আমার জিনিয়া, আমার চাঁদ সুন্দরী, সে আমার সন্তানকে জন্ম দেবে, আমি বাবা হব। ভাই ধন্যবাদ, তোর বোনের জন্যই আজ আমি অসম্পূর্ণ মানুষটা সম্পূর্ণ হয়ে গেলাম, বিশ্বাস কর ভাই, আমার কি যে আনন্দ লাগছে। তার কণ্ঠে কাঁপন, চোখে অশ্রু, ঠোঁটে অদ্ভুত হাসি। জাহেদ সামনে এসে বলল, আহা, খবর দিলাম আমি, আর জড়িয়ে ধরছ ভাইকে। রোহান তখনই জাহেদকেও শক্ত করে জড়িয়ে ধরল, তোকে ও ভালোবাসি রে, আর ধন্যবাদ। রোহান রাশেদকে ও জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন দিয়ে বলে, বাবার হওয়াটা কত আনন্দের তা তুমি বোঝ তাই না রাশেদ? রাশেদ বলল, বাবা হওয়ার দুনিয়ার প্রথম সুখ, আর দ্বিতীয় সুখ তখন, যখন সন্তান বাবা বলে ডাকবে। রোহান কান্নায় আর হাসির মাঝেই বলে, রাশেদ ঠিকই বলছিস রে। আরমান চারপাশ দেখে বলল, চল এখন সবাই বের হই। আব্বু ছোট আব্বুরা কখন চলে গেছে বুঝতেই পারি নাই। রোহান পকেট থেকে ফোন বের করে বলল, তোরা যা, আমি আমার চাঁদ সুন্দরীর জন্য শপিং করে তারপর যাব। জাহেদ পাশ থেকে বলে উঠল, তুমি একা কেন, আমিও তো মামা হব, আমারও কিনবি। সবাই হেসে দেয়। রোহান বলল, হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই আয় তাহলে, আজকে আমার বেবি আর বেবির মায়ের জন্য সব কেনাকাটা করব। আরমান হাতে গাড়ির চাবি ঘুরিয়ে বলল, চলো লেট না শপিং এ যাই। রাশেদ ফাইল বন্ধ করে বলল, ডিল টিল পরে হবে, আগে মামা হওয়ার আনন্দ উপভোগ করি। চারজন গম্ভীর মানুষ থেকে পরিণত হলো উত্তেজিত কিশোরে। উল্লাস, হাসি, ঠাট্টা, মজা, সব মিলিয়ে তারা কনফারেন্স রুম থেকে বের হয়ে গেল। চারজন মিলে 2 হাত ভর্তি শপিং করে যখন বাড়ির গেটে ঢোকে, তখন বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে। সন্ধ্যার আলো ধরনী লালচে হয়ে আছে। রোহানের হাতে সবচেয়ে বেশি ব্যাগ, কাপড়, খেলনা, ছোট ছোট প্যাকেট, আর আলাদা করে রাখা একটা ব্যাগে মিষ্টি আর ফল। জাহেদ আর রাশেদ হাসতে হাসতে বলে, রোহান ভাই, তুমি তো পুরো শপিংটাই তুলে এনেছ। রোহান শুধু হেসে বলে, তারপরও কম লাগছে, মন চাচ্ছে পুরো বাংলাদেশের শপিং আমি আমার চাঁদ সুন্দরীর পায়ের কাছে এনে রাখি। বাড়িতে ঢুকেই রোহান প্রথমে জিনিয়ার রুমে যায় না, সে সোজা রান্নাঘরের দিকে যায়। ফারিয়া বেগম আর জেসমিন বেগম তখনও ব্যস্ত। তারা জানে মেয়ে জামাই আসবে বাড়িতে, আর আজ কত খুশির দিন, ভালো মন্দ না রান্না করলে হয়। রোহান মিষ্টি আর ফল দুটো হাতেই এগিয়ে দিয়ে বলে, আম্মু, এইটা আপনার হাতে না দিলে মনটা শান্ত হতো না।
সঙ্গে সঙ্গে গিফটের ব্যাগটাও এগিয়ে দেয়। ফারিয়া বেগম চোখে মুখে মায়া নিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। জেসমিন বেগম হেসে বলে, আল্লাহ তোকে সুখের রাখুক বাবা। যা, জিনিয়া ওর রুমে আছে। তারপর সবাই হেঁকে হেঁকে জিনিয়ার রুমে ঢোকে। রুমটা আজ একটু আলাদা, ভেতরে যেন আলোর সাথে সাথে আনন্দও ভরে আছে। বেডের গোল হয়ে বসে আছে 5 জন রমণী, যারা মিম, ফিহা, ছাইমা আর জেরিন। পাশে 2 জন বাবা, আসিফ খান আর আরিফ খান। আসিফ খান জিনিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, চোখে এক ধরনের শান্ত তৃপ্তি। রোহান দরজায় দাঁড়াতেই আসিফ খান রোহানের দিকে তাকিয়ে বলেন, রোহান, এসো বাবা, ভেতরে এসো। রোহান ভ্রু নাচিয়ে ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলে, বাব্বা। শ্বশুর আব্বা হঠাৎ আগলা পীড়িত। আগলা পীড়িত ভালো না, কিন্তু আপনার এই পীড়িত দেখে আমার পেটের ভিতর কেমন যেন করছে। এখন একটু সরে দাঁড়ান, আমি আমার বউয়ের কাছে যাব। রুমে হেসে ওঠে সবাই। যারা আর ফিহা হেসে বেড থেকে নেমে জায়গা করে দেয়। আসিফ খান মাথা নেড়ে বলেন, এই ছেলে কোনো দিন ভালো হবে না। রোহান গম্ভীর ভান করে বলে, আমি তো ভালো না, ভালো লাইয়াই থাইকো। আরিফ খান হেসে ফেলেন। আসিফ খান শয়তানি হাসি দিয়ে বলেন, তাহলে আমার মেয়েকে ভালো একটা ছেলে দেখে আবার বিয়ে দিয়ে দেব। রোহান সঙ্গে সঙ্গে হাতের ব্যাগগুলো বেডের পাশে রেখে শ্বশুরের সামনে গিয়ে দাঁড়ায়। গলা একটু নরম, কিন্তু চোখে দুষ্টুমি। আজ প্রথম বলছেন শ্বশুর আব্বা, তাই মাফ করলাম। দ্বিতীয়বার কইলে কিন্তু সানডে মানডে ক্লোজ করে দেব। এই কথায় রুম ভরে যায় হাসিতে। 2 বাবা হাসতে হাসতে বের হয়েছেন। তাদের চোখে মুখে তৃপ্তি, মেয়েটা ভালো আছে, তার পাশে আছে এমন একজন যে তাকে সবটা দিয়ে আগলে রাখে। আরমান, রাশেদ আর জাহেদও তখন রোহানের পিছন পিছন ভেতরে ঢোকে। আরমান বোনের পাশে বসে কপালে হাত রাখে, কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর গিফট এগিয়ে দেয়। জাহেদ তো একেবারে ঝড়, মজা, হাসি, খুনসুটি। এই পেতনি, আমাকে মামা বানিয়েছিস বলে ভাবনিস না। আমি শুধু আমার ভবিষ্যৎ মামার জন্য এগুলো এনেছি। আর দয়া মায়া করে তোর জন্যও এসেছি, বলে জিনিয়ার হাতে গিফটের প্যাকেটগুলো এগিয়ে দেয়। জিনিয়া হাসে ভাইয়ের কথায়। কত মজা করতে পারে তার ভাই। ফিহা এসে জাহেদের পাশে দাঁড়িয়ে বলে, আজ যদি আপনি আপুর জন্য কিছু না আনতেন তাহলে আমি আপনাকে খবর করে ছাড়তাম। জাহেদ ভ্রু কুঁচকে বলে, কেন? আমি প্রথম মামি হচ্ছি, তাই আমারও একটা দায়িত্ব আছে। হুম। জিনিয়া হেসে বলে, সেটা তো এমনিতেই আছে। রাশেদ ও জিনিয়ার জন্য গিফট কিনেছে। সেগুলো মিমের হাতে দিয়ে বলে, এগুলো তুমি জিনিয়াকে দাও। মিমের মুখে এমনিতেই হাসি চলে আসে। গিফটগুলো নিয়ে জিনিয়াকে দেয়। ছাইমা আর জেরিন মন খারাপ করে বলে, আমরাই আপুকে কিছু দেইনি। ছাইমা জেরিনকে বলে, জেরি মন খারাপ করিস না, আমরা কাল শপিং করতে যাব। তারপর ওদের থেকেও সুন্দর গিফট কিনে আনবো। শপিং করতে যাবে শুনে জেরিন খুব খুশি। জিনিয়া বসে বসে সবার হাসি মুখগুলো দেখছে। সবাই কত খুশি। যারার মন খারাপ হয়ে যায়। ফিহা আর মিম ওদের গিফট দিয়ে দিয়েছে। আর সে, যারা আরমানের দিকে আর চোখে তাকায়। আরমান জিনিয়ার পাশে বসে আছে। তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। বুকটা কেমন হুহু করে উঠে। চুপ করে এক কোণে দাঁড়িয়ে সবার আনন্দ দেখে যারা। রোহান যেহেতু সবার জন্য গিফট এনেছে, তাই জেরিন আর ছায়মাকে ওদের গিফটগুলো দিয়ে বলে, শালিকা, তোমরা পরে তোমাদের বোনকে গিফট দিও, আগে ভাইয়ের টানাও। ছায়মা আর জেরিন খুশিতে গদগদ হয়ে যায়। রোহানকে ধন্যবাদ দিয়ে ছায়মা জেরিনকে নিয়ে ঘর থেকে বের হয়ে নিচে চলে যায়। রোহান ফিহা, মিম আর যারার জন্য আনা গিফটও তাদের দিয়ে দেয়। আরমান খুব স্বাভাবিক ভঙ্গিতে জিনিয়ার পাশে বসে আছে। সে বরাবরের মতো বেশি কথা বলে না। চোখে মুখে একটা দায়িত্বশীল বড় ভাইয়ের ছাপ। জিনিয়ার কপালে হালকা করে হাত রেখে দেখে নেয় সে ঠিক আছে কিনা। তারপর নিজের কোটের পকেট থেকে ছোট্ট কিন্তু ভারী একটা বাক্স বের করে। জিনিয়া একটু অবাক হয়। আরমান শান্ত গলায় বলে, এইটা তোমার জন্য, আমার দোয়া। বাক্স খুলতেই ভেতরে দেখা যায় একটা সোনার ব্রেসলেট, খুব সিম্পল কিন্তু সুন্দর। পাশে ছোট্ট একটা লকেট, ভেতরে জায়গা করা আছে ভবিষ্যতে একটা ছবি রাখার জন্য। জিনিয়ার চোখ ভিজে ওঠে। সে বুঝে যায়, এই মানুষটা কতটা ভেবেচিন্তে এনেছে। আরমান নিজেই ব্রেসলেটটা জিনিয়ার হাতে পরিয়ে দেয়। তারপর নিচু গলায় বলে, তুমি সব সময় এই বাড়ির রানী হয়ে থাকবে। এখন তুমি একা নও, তোমার মাঝে আরো একজন বড় হচ্ছে। নিজের শরীরের দিকে খেয়াল রাখবে। কষ্ট হলে কাউকে বলতে না পারলে আগে আমাকে বলবে। ভাইয়া সব সময় আছি। জিনিয়া চোখ নামিয়ে মাথা নাড়ে। ভাইয়া। আরমান হালকা হাসে। সুখে থাকো, সুস্থ থাকো। জাহেদ তখন পাশে দাঁড়িয়ে মজা করে বলে, ভাইয়া, ওকে আর ভালোবাসা দেখিও না, পরে মাথায় উঠে নাচবে। আরমান তাকিয়ে বলে, সমস্যা নাই। একজন তো আছে 24 ঘন্টা আমি মাথায় উঠে নাচার জন্য। আরেকজন অ্যাড হলেও আপত্তি নেই। সবাই হেসে ওঠে। যারার মুখ গুমরা হয়ে যায়।
তাকে সবার সামনে অপমান করছে। জিনিয়ার চোখের কোণে তখনও জল, কিন্তু সেটা আজ আনন্দের। এরপর আরমান উঠে দাঁড়ায়। যাওয়ার আগে একবার জিনিয়ার মাথায় হাত রেখে বলে, আল্লাহ তোমাকে আর তোমার বেবিকে ভালো রাখুক। আর চিন্তা করবেন না ভাই, আছি। জাহেদ জিনিয়াকে আরো হাসিয়ে তুলে। তারপর আরমান আর জাহেদ বেরিয়ে যায়। যাওয়ার সময় আরমান চোখের কোণ দিয়ে যারার দিকে তাকায়। যারা দেখে আরমানের হাত খালি, আর কোনো গিফট নেই। মুহূর্তেই যারার মাথায় যেন আগুন ধরে যায়। তার মানে এই লোকটা আজও তার জন্য কিছু আনেনি। আজ দুদিন ধরে ওর জন্য লোকটা কিছু আনছে না আর কোথাও বলছে না। সেসব বাদ দিল, কিন্তু জাহেদ ভাইয়া, রাশেদ ভাইয়া তো ফিহা আর মিমের হয়ে গিফট কিনে এসেছে, তাহলে তার হয়ে একটা ছোট গিফট কিনে আনলে কি হতো? মনে মনের রাগে গাল ফুলিয়ে সে হনহন করে বেরিয়ে যায়। আরমান শুধু মুচকি হাসে। সে বুঝে গেছে বউ রেগে আছে, কিন্তু সে হার মানবে না। আগে এই হাফ ইঞ্চি মেয়ে ওর সাথে কথা বলবে, তারপর সে বলবে খুব জ্বালিয়েছে তাকে দুদিন আগে, এখন একটু শাস্তি পাক। ফিহা যারার পেছনে পেছনে বেরিয়ে যায়, কিন্তু জাহেদ আবার ফিহাকে ডেকে নিজের সাথে রুমে নিয়ে যায়। মিমকে নিয়ে রাশেদ তাদের রুমে চলে যায়। আজ মিমকে ডাক্তারের কাছে নেওয়া হয়নি, জিনিয়ার খবরেই সবার মন আটকে ছিল। ফিহাও জাহেদের সঙ্গে রুমে চলে যায়। ছাইমা আর জেরিন নিচে নামে অনেক আগে। এখন রুমে শুধু রোহান আর জিনিয়া। রোহান এসে জিনিয়ার পাশে বসে কোনো কথা বলে না, শুধু মাথা নিচু করে বসে থাকে। সে শক্ত করে ধরে রাখে জিনিয়ার হাত। জিনিয়া আলতো করে রোহানের চুলে হাত বুলিয়ে বলে, আপনি খুশি তো রোহান? এই প্রশ্নটা যেন বাঁধ ভেঙে দেয়। রোহান ধীরে ধীরে জিনিয়ার আরো কাছে এসে বসে। ঘরটা নরম আলোয় ভরা, অথচ জনের বুকের ভেতর আলো আধারির মিশ্র অনুভূতি। রোহান আর কিছু না বলে হঠাৎ জিনিয়াকে বুকে টেনে নেয়, এমনভাবে জড়িয়ে ধরে যেন ছেড়ে দিলে সব হারিয়ে যাবে। তুমি জানো চাঁদ সুন্দরী, সে কাপা গলায় বলে। এই প্রথমবার আমার বুক ভরে শ্বাস নিতে ইচ্ছে করছে। তোমার আর আমাদের বেবির হাত ধরে আরো 1000 বছর বাঁচতে ইচ্ছে করছে। জিনিয়া তার বুকের মধ্যে মুখ লুকিয়ে হাসে। চোখ ভিজে যায়। বেবিকে পেয়ে আমাকে কম ভালোবাসবেন না তো আবার? সে ফিসফিস করে। রোহান জিনিয়ার কপালে একটা চুমু দেয়, তারপর গালে, তারপর চোখের পাতায়। আনন্দে, আবেগে থামতে পারে না। বেবিকে যে ডাউনলোড দিবে তাকেই বেশি ভালোবাসবো। আমি এতে স্বার্থপর নই যে আমি আমার চাঁদ সুন্দরীকে ভুলে যাব। আমার ভেতরে আমার চাঁদ সুন্দরীর জন্য ভরপুর ভালোবাসা আছে, তার থেকে বেবিকে একটু দিব। বলেই আবার জিনিয়ার ঠোঁটে চুমু খায়। জিনিয়া একটু নড়াচড়া করে উঠে। আমি কি বেশি করছি? সে হেসে বলে। না। জিনিয়া মাথা নেড়ে বলে। রোহান এবার তার ঠোঁটে আলতো করে চুমু দেয়, খুব নরম, খুব যত্নে। তারপর কপাল ঠেকিয়ে বলে, তুমি জানো, আজ বারবার মনে হচ্ছে আমার ভেতরের সব শূন্যতা ভরে যাচ্ছে। মনে হচ্ছিল তুমি ঠিক নেই। কিন্তু জাহেদ যখন খবরটা দেয় তখন তো আমার বিশ্বাসই হচ্ছিল না। আমাদের বেবি আসতে চলেছে। এই কথাটা বলেই রোহান ধীরে ধীরে জিনিয়ার পেটে হাত রাখে, খুব সাবধানে, যেন ভেতরে থাকা ছোট্ট অস্তিত্বটা বুঝে ফেলবে। এইখানে সে চাপা স্বরে বলে, আমার অংশ আছে, তাই না? জিনিয়া হেসে ফেলে, আছে তো, পুরোটা আপনারই। রোহান কিছুক্ষণ চুপ করে থাকে, চোখ নামিয়ে শুধু অনুভব করার চেষ্টা করে। বেবি নড়াচড়া করছো না কেন? পাপা আসতে লেট করেছি বলে রাগ করেছ? পাপা কাঁদছি। সরি সোনা। বাচ্চার কোনো নড়ানড়া করতে না দেখে রোহান আবার বলে, নড়াচড়া করলে বোঝা যায় বেবি সুস্থ আছে। কিন্তু সে তো নড়ছে না। সে হঠাৎ সিরিয়াস হয়ে বলে, চলো এখনই ডাক্তারের কাছে যাই। জিনিয়া এবার হেসে ওঠে, আপনি পাগল নাকি? বেবির বয়স মাত্র 3 সপ্তাহ। এখনই কি নড়াচড়া করবে? রোহান মাথা চুলকে বলে, ওহ আচ্ছা, নড়বে না। তারপর লজ্জা লজ্জা মুখ করে যোগ করে, আমি তো এসব বুঝি না, কিন্তু ভয় হয় যদি তোমার আর বেবির। জিনিয়া তার হাতটা শক্ত করে ধরে, সব ঠিক আছে রোহান, আপনি পাশে আছেন তো এটাই সবচেয়ে বড় ঠিক। রোহান জিনিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে, এক দৃষ্টে যেন এই মুখটা সে মনে গেঁথে নিতে চায়। তুমি জানো, সে ধীরে বলে, আমি আমাদের ভবিষ্যৎ কল্পনা করছি। সকালে তুমি আর ঘুমিয়ে থাকবো আর আমাদের পার্সোনাল অ্যালার্ম আমাদের ঘুম ডেকে থেকে তুলবে। বলবে, পাপা আম্মাম উঠো, সকাল হয়ে গেছে। আমাদের ঘরটা ওর শব্দে ভরা থাকবে। জিনিয়া চোখ বন্ধ করে সেই কল্পনাটা অনুভব করে। আর বেবি বলবে, পাপা মাম্মাম পচা। সে মজা করে বলে। রোহান ভ্রু কুঁচকে তাকায়। কেন? কারণ বেবি বলবে, পাপা আর মাম্মাম অলস, আমাকে দিয়ে অ্যালার্মের কাজ করায়। জিনিয়া হাসে। রোহান হেসে আবার জিনিয়াকে জড়িয়ে ধরে। সে আবার কপালে চুমু দেয়। জিনিয়া চুপচাপ তার বুকে মাথা রাখে। বাইরে পৃথিবী যেমনই হোক, এই মুহূর্তে তাদের ছোট্ট সংসারে শুধু ভালোবাসা আর নতুন জীবনের স্বপ্ন।
তুমি জানো না, কাপা গলায় রোহান বলে, আমি ভেতরে ভেতরে কতটা ভয় পেয়েছিলাম। আব্বু চলে যাওয়ার পর মনে হতো সব শেষ। আর আজ মনে হচ্ছে আমি আবার পূর্ণ। জিনিয়া তাকে আরো শক্ত করে ধরে। রোহান মাথা তুলে জিনিয়ার মুখের দিকে তাকায়। চোখ ভেজা, কিন্তু ঠোঁটে হাসি। সে একের পর এক ছোট ছোট চুমু দেয়, কপালে, গালে, চোখের কোণে। তুমি জানো, তুমি আমাকে কি দিয়েছ? জিনিয়া মৃদু হেসে মাথা নাড়ে। সে জানে না। রোহান হেসে বলে, তুমি আমাকে ভবিষ্যৎ দিয়েছ। রোহান ব্যাগগুলো টেনে আনে। একে একে গিফট বের করে। একটা ডায়মন্ডের নেকলেস। আলোয় চিলমিল করে। সে নিজের হাতে পরিয়ে দেয়। এইটা তোমার জন্য। কারণ তুমি শুধু আমার স্ত্রী না, তুমি আমার সাহস। আর স্পেশাল হচ্ছে তুমি এখন থেকে আমার সন্তানের মা। তারপর আরেকটা ব্যাগ। ছোট ছোট জামা, রঙিন মজা, নরম খেলনা। জিনিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। এত তাড়াতাড়ি? রোহান হাসে। আমি পাগল, জানো তো। তাই কিনে রাখছি। দুনিয়াতে বেবিকে ন্যাংটা আসতে দিব না। জিনিয়া হেসে বলে, আপনি সত্যিই পাগল। তোমার জন্য পাগল হওয়া সবচেয়ে সুন্দর পাগলামি। আমি যেন সারা জীবন এমন পাগল হয়ে থাকি, রোহান শান্ত গলায় বলে। কিছুক্ষণ তারা চুপচাপ বসে থাকে। বাইরে বাড়ির শব্দ, হাসি, চলাচল, সব মিলেমিশে এক ধরনের শান্তি তৈরি করে। রোহান ধীরে বলে, আমি জানি সামনে অনেক দায়িত্ব। কিন্তু আমি ভয় পাই না। কারণ তুমি আছো। জিনিয়া মাথা ঠেকায় তার কাঁধে। আমি সব সময় থাকব। বিকেলের আলো ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকারে বদলে যায়। ঘরের বাতিটা জ্বলে ওঠে। আলোয় তাদের মুখ আরো শান্ত দেখায়। রোহান হাত শক্ত করে ধরে বলে, আমাদের ছোট্ট পরিবারটা, এটাই আমার পৃথিবী। বাইরে থেকে কারো হাসির শব্দ ভেসে আসে। জীবন আবার স্বাভাবিক গতিতে চলছে। কিন্তু এই ঘরের ভেতরে, এই মুহূর্তে, সময় যেন থমকে আছে। ভালোবাসা, অপেক্ষা আর নতুন স্বপ্ন নিয়ে। জিনিয়ার রুমের দরজাটা পেছনে ফেলে যারা যখন হনহন করে বেরিয়ে আসে, তখন তার চোখের কোণে জমে থাকা জল আর ধরে রাখা যায় না। বুকের ভেতরটা ভারী হয়ে আছে, রাগ আর দুঃখ মিলেমিশে এক অদ্ভুত ব্যথা তৈরি করেছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে সে একবারও পেছনে তাকায় না। মনে হচ্ছে, তাকালেই চোখের জল গড়িয়ে পড়বে, আর সেটা সে কাউকে দেখাতে চায় না। নিচের ড্রয়িং রুমে আসিফ খান আর আরিফ খান চা হাতে বসে গল্প করছিলেন। টিভির সামনে ছায়মা আর জেরিন বসে বসে চিকু বান্টি দেখছে, হাসির শব্দে ঘরটা হালকা আনন্দে ভরা। কিন্তু সেই আনন্দে যারার কোনো অংশ নেই। মন খারাপ না থাকলে সেও এসে তাদের সাথে বসে কার্টুন দেখত। যারা হনহন করে আসতেই আরিফ খানের চোখে পড়ে তার মুখের অবস্থা। ভ্রু কুঁচকে যায় তার। যারা মা, মুখটা এমন কেন? মন খারাপ? যারা মাথা দুপাশে ঝাঁকিয়ে ছোট্ট করে বলে, না। আসিফ খান চায়ের কাপ নামিয়ে রাখেন। মেয়েটার কণ্ঠে যে চাচটা আছে, সেটা তার অচেনা নয়। আরিফ খান আবার প্রশ্ন করেন, তাহলে কি হয়েছে? এমন করে ছুটছ কেন? যারা একটু তেজি হয়ে বলে ওঠে, আব্বু, তোমার বউ কই? এই ভঙ্গিতে ডাক্তার শোনামাত্রই জনেই হেসে ফেলেন। এই বাড়িতে যারার মুখে তোমার বউ, এই সম্বোধনটা একেবারেই স্বাভাবিক। আরিফ খান হাসতে হাসতে বলেন, তোমার শাশুড়ি আম্মা কিচেনে আছে। আর এক মুহূর্ত দাঁড়ায় না যারা। সোজা রান্নাঘরের দিকে ছুটে যায়। পেছনে ছায়মা ফিসফিস করে জেরিনকে বলে, যারা বেশ রেগে আছে মনে হয়। একটু আগেও না ঠিক ছিল। জেরিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে যারার যাওয়ার দিকে। রান্নাঘরের দরজায় দাঁড়িয়েই যারা ডাকে, শাশুড়ি আম্মা, ও শাশুড়ি আম্মা। এই ডাকটা শুনেই ফারিয়া বেগম বুঝে যান, এটা সাধারণ ডাক না। যারা যখন মন খারাপ করে বা রেগে যায়, তখনই এমন করে ডাকে। পাশে দাঁড়িয়ে থাকা জেসমিন বেগম হালকা হাসি চেপে রাখেন। যারা ভেতরে ঢুকেই ফারিয়া বেগমের আঁচল ধরে দাঁড়িয়ে পড়ে। চোখ ছলছল, ঠোঁট কাঁপছে। ফারিয়া বেগম তরকারি কষাতে কষাতে শান্ত গলায় বলেন, কি হয়েছে আপনার? এমন করে ডাকছেন যে? যারা আর নিজেকে ধরে রাখতে পারে না। ফারিয়া বেগমের দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে, শাশুড়ি আম্মা, তোমার ছেলে আমাকে আর ভালোবাসে না। এই কথা বলেই হাউমাউ করে কেঁদে ওঠে সে। ফারিয়া বেগম আর জেসমিন বেগম জনেই থমকে যান। এমন কথা তারা কোনোদিন ভাবেননি। যারা তো তাদের চোখের মণি, আর আরমান, সে তো যারাকে চোখে হারায়। তাহলে হঠাৎ এমন কথা কেন? ফারিয়া বেগম চুলোর দিক থেকে ফিরে যারার দিকে তাকান। যারা তখন তাকে জড়িয়ে ধরে ফুপাতে ফুপাতে কাঁদছে। জেসমিন বেগম অবাক হয়ে বলেন, কি বলছিস যারা? কান্না করছিস কেন? যারা কাঁদতে কাঁদতেই বলে, তোমাদের ছেলে আমাকে আগের মতো ভালোবাসেন না ছোট শাশুড়ি আম্মা। ফারিয়া বেগম তার চোখের পানি মুছে দিয়ে গম্ভীর হয়ে বলেন, কি হয়েছে, না বললে আমি বুঝবো কিভাবে? যারা নাক টেনে ভাঙা গলায় বলতে থাকে, আজ 2 দিন ধরে তোমার ছেলে আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমার দিকে তাকায় না। অফিস থেকে আসার সময় চকলেট আনে না। এইসব বাদ দিলাম, আজ জাহেদ ভাইয়া
রাশেদ ভাইয়া ফিহা আর মিমের হয়ে জিনিয়া আপুর জন্য গিফট কিনে এনেছে। কিন্তু আমার জন্য কিছুই আনেনি তোমার ছেলে। আমি আপুকে কিছু দিতে পারিনি। তো তুমি বলো, আমি তো বড় বউ এই বাড়ির। আমার একটা দায়িত্ব আছে না বলো? আবার তোমার ছেলে সবার সামনে আমাকে অপমান করছে। আমি নাকি তার মাথায় উঠে নাচি? এই কথাগুলো বলেই সে আবার কেঁদে ওঠে। কান্নার চাপে চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। ফারিয়া বেগম আর জেসমিন বেগম একে অপরের দিকে তাকান। জনের মুখই গম্ভীর। তারা ভেবেছিলেন হয়তো ছোটখাটো মান অভিমান হবে, কিন্তু এমন দুদিন ধরে এটা তারা ভাবেননি। এটা অবিশ্বাস্য। আরমান যারার সাথে 1 মিনিট কথা না হলে ঠিক থাকে না, আর সেই ছেলে আকুজ দুদিন ধরে যারার সাথে কথা বলে না। ফারিয়া বেগমের বুকের ভেতর রাগ চেপে বসে। নিজের ছেলের ওপর। এই ছেলে কি মাথা খারাপ করলো নাকি? তিনি চাপা গলায় বলেন। জেসমিন বেগম ধীরে বলেন, ওরা তো একে অপর ছাড়া থাকতে পারে না। তাহলে এমন কি হলো যে দুদিন ধরে কথা বলে না? ফারিয়া বেগম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তুই এখানে দাঁড়া, জেসমিন। রান্নাটা দেখিস। তারপর যারার হাত ধরে বলেন, চল আমার সাথে। যারা বেজা চোখে তাকিয়ে থাকে। কই যাব শাশুড়ি আম্মা? ওর রুমে। আজ এই ব্যাপারটা এখানেই শেষ করতে হবে। ফারিয়া বেগম যারাকে নিয়ে সোজা আরমানের রুমের দিকে হাঁটেন। তার হাঁটায় দৃঢ়তা, মায়ের রাগ, ছেলের ওপর অভিমান, আর বৌমার চোখের জল, এই তিনটে মিলেই তিনি এখন শক্ত। পথে যারা ফিসফিস করে বলে, শাশুড়ি আম্মা, তোমার ছেলেকে বেশি বোকা না কিন্তু। আমার খুব কষ্ট হয়। কিন্তু ওনার অবহেলা আমাকে পোড়ায়। আমি চাই না তুমি ওকে বেশি বকো। শুধু বলবে আমার সাথে যেন ভালো করে একটু কথা বলে। ফারিয়া বেগম বিরক্ত হয়ে বলেন, কষ্ট যদি এতই হয়, তাহলে ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে আমার কাছে বিচার দিতে গেলি কেন? এত স্বামী ভক্ত ভালো না। ফারিয়া বেগমের কথায় যারা আর কিছু বলে না। শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চোখের পানি আর আটকে রাখতে পারে না। ফারিয়া বেগম মেয়েটার মুখের দিকে তাকিয়ে বুঝে যান, এটা অভিমান না, গভীর ভালোবাসার কষ্ট। তিনি যারার মাথায় হাত রাখেন। যারা ধীরে বলে, ভক্ত হলে আমি আমার স্বামীজানের হয়েছি। তুমি আমার স্বামীজানকে বকবেন না ব্যাস। তুমি শুধু বলবে আগের মতো একটু সময়, একটু আদর যেন করে, তাহলেই হবে। ফারিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলেন। কাদের বিচার করবেন তিনি? ছেলের ঘরের দিকে তাকিয়ে মনে মনে ঠিক করেন, আজ আরমানের সাথে কথা হবেই। যারার চোখের জল বৃথা যেতে দেবেন না। ফারিয়া বেগম যারার মুখটা হাতে ধরে বলেন, শোন মা, ভালোবাসায় কষ্ট হলে সেটা চেপে রাখলে হয় না। আমি কিছু বলবো না, তুই বলবি। সমস্যার সমাধানের প্রয়োজন। আমি আছি। রুমের দরজার সামনে এসে ফারিয়া বেগম একবার গভীর শ্বাস নেন। যারা বুকের ভেতর ধুকপুক অনুভব করে। ভেতরে আরমান কি করছে সে জানে না। শুধু জানে, আজ যদি সে না বলে, তার বুকের ভেতরের কষ্টটা আরো বড় হবে। ফারিয়া বেগম দরজায় হাত তুলতেই বলেন, আরমান, দরজা খোল। এই ডাকের ভেতরেই ছিল মায়ের আদেশ। আর যারা দাঁড়িয়ে থাকে, চোখ ভেজা, বুক ভরা আশা আর ভয় নিয়ে, এই আশায় যে হয়তো আবার সব আগের মতো হয়ে যাবে। ঘরে ঢুকেই আরমানের চোখ প্রথমেই বিছানার দিকে যায়। ফাঁকা। যারা নেই। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় সে। ভ্রুকুচকে চারপাশটা আরেকবার দেখে নেয়। না, কোথাও নেই। মনে মনে ভাবে, তাহলে নিচেই গেছে হয়তো। রাগ করে বসে আছে। অদ্ভুত একটা অস্বস্তি বুকের ভেতর খচখচ করে ওঠে। তবুও সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। হাতে থাকা ব্লেজারটা চেয়ারের উপর ছুঁড়ে ফেলে বাথরুমে ঢুকে যায়। ঠান্ডা পানি মুখে দিলে কিছুটা শান্ত লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। চোখের নিচে ক্লান্তির ছাপ, কপালের ভাঁজটা আজ একটু বেশি গভীর। ফ্রেশ হয়ে এসে সে বিছানার পাশে বসে মোবাইল হাতে নেয়। জাহিরকে কল দেবে ভাবছিল। আঙুল স্ক্রিনে ছোঁয়ানোর ঠিক আগ মুহূর্তেই দরজার বাইরে থেকে মায়ের গলা ভেসে আসে, আরমান, দরজা খুল। সে চমকে ওঠে। দ্রুত উঠে দরজার দিকে যায়। দরজা খুলতেই ফারিয়া বেগম সামনে দাঁড়িয়ে। আর তার ঠিক পিছনে যারা। মাথা নিচু, চোখের পাতা নামানো, মুখটা অস্বাভাবিকভাবে শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে চাপা কান্নার ছাপ লুকানো। আরমানের বুকটা ধক করে ওঠে। তার লক্ষ্মী বউ কাঁদছে। কিন্তু কেন? ফারিয়া বেগম ভেতরে ঢুকে পড়েন। যারাকে একপাশে ঠেলে দিয়ে ছেলের দিকে তীক্ষ্ণ চোখে তাকান। এই পাজি ছেলে। এই সমস্যা কি তোর? 2 দিন ধরে ওর সাথে কথা বলছিস না কেন? আরমান হতভম্ব হয়ে যায়। আম্মু, আমি। সে অবাক গলায় বলে, আমি তো কিছু করিনি। তোমার পুত্রবধূকে জিজ্ঞেস করো, ও কি করছে। যারা চুপচাপ দাঁড়িয়ে থাকে। মাথা আরো নিচু হয়ে যায়। চোখের কোণে পানি জমে ওঠে। ফারিয়া বেগম রেগে যান। আমি এসব জানি না। ঝগড়া হলে স্বামী হয়ে বউয়ের সাথে কথা বলবি, সরি বলবি, বউ হাজারটা দোষ করলেও। বুঝেছি। ওকে আর অবহেলা করিস কেন? আরমান বিরক্ত হয়। আম্মু, অবহেলা না। ও আমাকে কষ্ট দিয়েছে।
আর নিজেই বলেছে আমি যেন ওর সাথে কথা না বলি। ফারিয়া বেগম এক পা এগিয়ে এসে ছেলের নাকের গোড়ায় আঙুল চেপে ধরেন। ও ছোট, ওর কথা তোর শুনতে হবে। আর শোন, দ্বিতীয়বার যদি যারার চোখে পানি দেখি তাহলে আরুম দোলাই দিব। বুঝেছিস? আরমান কানে হাত দিয়ে কুকড়ে যায়। আম্মু, ছাড়ো, লাগছে। ফারিয়া বেগম হাত ছাড়েন, কিন্তু চোখের রাগ কমে না। যা, ওকে সরি বল এখনই। আরমান জেদ ধরে। আমি কেন সরি বলবো? ভুলটা তো ও করেছে। আমি সরি বলতাম যদি আমার ভুলটা হতো। এই কথায় যারার চোখ আর ধরে রাখতে পারে না। পানি গড়িয়ে পড়ে। সে দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নেয়। কিন্তু কাঁপুনি থামে না। ফারিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলেন। আমি এসব জানি না। নিজেদের মাঝে সব ঠিক করে দুজন নিচে আয়, খাবি বলেই তিনি বেরিয়ে যান। দরজাটা বন্ধ হয়ে যায়। ঘরে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে। আরমান ঘুরে তাকায়। যারা এখনো একই জায়গায় দাঁড়িয়ে, মাথা নিচু, ঠোঁট কামড়ানো, দুই হাত একসাথে ঘষছে। আরমান ইচ্ছে করেই কিছু না বলে তাকে না দেখার মতো করে বিছানায় গিয়ে বসে পড়ে। মোবাইল তুলে নেয়। স্ক্রল করতে থাকে, যেন সে যারাকে ইগনোর করছে মনে প্রাণে। কিন্তু চোখ বারবার আর চোখে যারার দিকে চলে যাচ্ছে। কেমন কাচুমাচু করছে, তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। এই অভিমানটা কতটা আপন, তবুও সে কথা বলে না। যারার বুকের ভেতর তখন যেন সূর্য ফোটানো হচ্ছে। এই অবহেলা সে সহ্য করতে পারছে না। নাক টানছে বারবার, গলা ভারী হয়ে আসে। সে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকে, না সামনে আসে না পেছনে যায়। শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারে না। ফুপিয়ে কেঁদে ওঠে যারা, হাউমাউ করে। আরমান চমকে ওঠে। মোবাইলটা হাত থেকে পড়ে যায়। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। এই, কি হয়েছে? এমন করে কাঁদছ কেন? যারা কোনো উত্তর দিতে পারে না, কান্নায় দম আটকে আছে। সে হঠাৎ এগিয়ে এসে আরমানকে জড়িয়ে ধরে, শক্ত করে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। আরমান এক সেকেন্ড থমকে থাকে। তারপর তার ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। বুকের ভেতরে অদ্ভুত এক শান্তি নামে। তবুও মুখে রাগের ভান রেখে বলে, কে যেন বলেছিল আমার মতো বুড়ো খচ্চরের সাথে থাকবে না, কথা বলবে না, আমার দেওয়া কিছু নেবে না। ব্রেকআপ করেছে নাকি আমার সাথে? আমাকে কথা বলতে নিষেধ করেছে, আমাকে ছুতে নিষেধ করেছে। তাহলে এখন কেন সে আমাকে জড়িয়ে ধরে আছে? যারা তার হাত সরিয়ে দেয়, আরও শক্ত করে জড়িয়ে ধরে। কান্নার মাঝেই ফিসফিস করে, আর বলবো না, আর বলবো না, সত্যি বলছি আর বলবো না। আরমান তখন আর রাগ ধরে রাখতে পারে না। এক হাত দিয়ে যারার মাথা নিজের বুকে চেপে ধরে, অন্য হাতে তার পিঠে আলতো চাপড় দেয়। পাগলি। দুদিন আগের ঘটনা। সময়টা ছিল বৃহস্পতিবার। ঘড়িতে তখন সকাল 9টা ছুঁই ছুঁই। আকাশে হালকা মেঘ, বাতাসে অদ্ভুত একটা চাপা ভাব। যারা আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব ঠিক করল। কলেজ ইউনিফর্মে তাকে আজ একটু বেশি সুন্দর লাগছিল নিজের কাছেই। চোখে হালকা কাজল, ঠোঁটে মৃদু হাসি। কারণ আজ আরমান তাকে কলেজ ছুটির পর নিতে আসবে, আর কোথাও একটা নিয়ে যাবে। কোথায় সেটা বলেনি, শুধু বলেছিল তোমাকে সারপ্রাইজ দেব। আরমান অফিসে যাওয়ার সময় যথারীতি যারাকে কলেজে ড্রপ করে দেয়। গাড়ি থেকে নামার আগে যারা একটু ঝুঁকে এসে বলে, ঠিক সময় আসবেন কিন্তু। আরমান হেসে তার কপালে হালকা টোকা দিয়ে বলে, আমার লক্ষ্মী বউকে দেওয়া কথা আমি কি কখনো এর রফের করি? যারার মনটা তখনই ফুরফুরে হয়ে যায়। গাড়ি কলেজ গেট ছাড়তেই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, আজ দিনটা বুঝি সত্যিই বিশেষ। ক্লাসে মন বসে না যারার। বইয়ের পাতায় চোখ থাকলেও মাথার ভেতর ঘুরতে থাকে আরমানের মুখ, তার হাসি, তার চোখ। 1:30টার দিকে কলেজ ছুটি হয়ে যায়। স্টুডেন্টরা একে একে বের হয়ে যায়, কেউ বাড়ির পথে, কেউ কোচিংয়ে। যারা ব্যাগ কাঁধে নিয়ে কলেজ গেটের সামনে এসে দাঁড়ায়। সে নিশ্চিত ছিল আরমান আসবে। প্রথম 15 মিনিট কেটে যায়। যারা ফোনটা হাতে নেয়, সময় দেখে। মুখে তখনও হাসি। ভাবছিল হয়তো ট্রাফিকে আটকে আছে। আরও কিছুক্ষণ দাঁড়ায়। আধা ঘন্টা। এরপর 1 ঘন্টা। কলেজ মাঠ ফাঁকা হয়ে গেছে। গেটের আশপাশে ছাত্রছাত্রী প্রায় নেই বললেই চলে। দারোয়ান লোকটা বারবার তার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। সেই দৃষ্টি যারার বুকের ভেতর কেমন অস্বস্তি তৈরি করে। সে একটু সরে দাঁড়ায়, ব্যাগটা শক্ত করে ধরে। ফোন বের করে আরমানকে কল দেয়, ফোন বন্ধ। একবার, দুবার, 3বার। একই উত্তর, সুইচড অফ। হঠাৎ ভয়টা জমে ওঠে। চারপাশটা অচেনা লাগতে শুরু করে। কলেজ গেট, যে জায়গাটা এত পরিচিত, সেটাও যেন হুমকির মতো দাঁড়িয়ে থাকে। দারোয়ানের দৃষ্টি আবার পড়ে তার ওপর। এবার আর সহ্য হয় না। যারা সিদ্ধান্ত নেয় এখানে দাঁড়িয়ে থাকা ঠিক না। সে দ্রুত গেট ছেড়ে রাস্তায় চলে আসে। হাঁটতে হাঁটতে বুকের ভেতর জমে থাকা ভয়, অভিমান, অপেক্ষার কষ্ট, সব মিলেমিশে এক অদ্ভুত ভার তৈরি করে। একসময় সে একটা ফুচকার স্টলের পাশে গিয়ে দাঁড়ায়।
ক্ষুধা লাগেনি, তবুও ফুচকা অর্ডার দেয়। হয়তো মনটা অন্যদিকে ঘোরানোর জন্য। স্টলের পাশের বেঞ্চে বসে সে ফুচকা খেতে থাকে। চোখে মুখে ফুচকার ঝাল টক লেগে থাকলেও মনটা দূরে কোথাও আটকে আছে। পাশে রাখা একটা হলুদ গোলাপের তোড়া কিছুক্ষণ আগে একটা ছেলে দিয়েছে। সঙ্গে ফোন নাম্বারও। যারা নেয়নি, ফিরিয়েও দেয়নি। শুধু চুপ করে বসেছিল। ছেলেটা নিজের মতো করে একা একা কথা ফুল আর ফোন নাম্বার দিয়ে চলে যায়। এদিকে আরমান অফিস থেকে ঠিক সময়ে বের হয়েছিল। কিন্তু মাঝপথে ব্যাংক থেকে কল আসে। জরুরি, খুব জরুরি। সে ভেবেছিল আধা ঘন্টার বেশি লাগবে না। তাই কলেজে না গিয়ে সোজা ব্যাংকে ঢোকে। কিন্তু সময় কাউকে ছাড় দেয় না। কাগজ, সই, হিসাব, একটার পর একটা। 2 ঘন্টা কেটে যায় অজান্তেই। আরমানের মাথার ভেতর শুধু একটাই নাম ঘুরতে থাকে, মানজেরা। সব কাজ শেষ হতেই সে গাড়িতে উঠে পড়ে। বুকের ভেতর অজানা অস্থিরতা। কলেজের গেটে পৌঁছে চারপাশে তাকিয়ে তার বুকটা হঠাৎ মুচড়ে ওঠে। যারা নেই। প্রথমে বিশ্বাস করতে পারে না। আবার তাকায়। না, নেই। ফোন বের করে কল করার জন্য কিন্তু দেখে মোবাইল বন্ধ। বিরক্ত হয়ে ফোন চালু করেতেই একের পর এক নোটিফিকেশন আসতে থাকে। যারা কল করেছে, মেসেজ দিয়েছে। এত কল মেসেজ দেখে এবার সত্যি মনের মধ্যে ভয় বসা বাঁধে। যারাকে কল করে মোবাইল বন্ধ। বাড়িতে কল করে জানতে পারে, যারা বাড়িতেও যায়নি। মাথার ভেতর হাজারটা চিন্তা একসাথে আছড়ে পড়ে। দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে। লোকটার উত্তর কেমন যেন অস্পষ্ট। চোখের ভাষা ভালো লাগে না আরমানের। সে পাগলের মতো কলেজের ভেতরে ঢুকে পড়ে। একবার, দুবার, 10 বার চক্কর দেয়। এত বড় কলেজ, কোথাও নেই। বুকের ভেতর ভয়টা এখন রীতিমতো চিৎকার করছে। শেষমেশ রাস্তায় বের হয়। আশপাশে খুঁজতে থাকে। তখনই চোখে পড়ে ফুচকার স্টল। আর তার পাশে বসে থাকা পরিচিত একটা মুখ। যারা। এক মুহূর্তে আরমানের বুক থেকে যেন পাহাড় নেমে যায়। গভীর নিঃশ্বাস নেয়। আল্লাহর নাম নেয় মনে মনে। ধীরে ধীরে এগিয়ে যায়। যারা ফুচকা খাচ্ছে মন দিয়ে। পাশে হলুদ গোলাপের তোড়া। তার দৃষ্টি কিছু দূরে বসে থাকা 3টা ছেলের দিকে। এটা দেখে আরমানের কপালে বাজ পড়ে। আরমান বসে পড়ে যারার পাশে। ঠান্ডা গলায় বলে, আপনাকে কলেজে কেন পাঠাই, ম্যাডাম? যারা অন্যমনস্কভাবে বলে, হ্যান্ডু হ্যান্ডু পোলা দেখতে। এই একটা বাক্যই যথেষ্ট ছিল। আরমানের রক্ত মাথায় উঠে যায়। চোখ লাল হয়ে ওঠে। মুষ্টি শক্ত হয়। সে দেখে ছেলেগুলোও তাকিয়ে আছে। যারা বুঝতেই পারে না পাশে কে বসে আছে। কথা শেষ করেই ঘুরে তাকায়। দেখে আরমান। তার মুখ দেখে যারার মুখ থেকে হাসি উধাও হয়ে যায়। কথাটা শেষ হতেই আরমানের মুখের রং পাল্টে যায়। গলার শিরা ফুলে ওঠে। চোখ লাল হয়ে যায় মুহূর্তে। সে লক্ষ্য করে কিছু দূরে বসে থাকা 3টা ছেলে যারার দিকে তাকিয়ে আছে, হাসাহাসি করছে। আরমান দাঁত চেপে ধরে, কি বললেন আবার বলুন তো ম্যাডাম, একটু শুনি। যারা ঘাবড়ে যায়। কণ্ঠ বলে দিচ্ছে কে এসেছে। ওদের দিকে তাকিয়ে হাসছিলে কেন? যারা এবার পুরোপুরি ঘুরে তাকায়। আরমানকে দেখে প্রথমে একটু থমকে যায়, তারপর মুখে একরকম বেপরোয়া ভাব আসে। আপনি কখন এসেছেন? অনেক আগেই। বসে বসে দেখছিলাম আমার বউ কত সুন্দর করে অন্যদের এন্টারটেইন করছে। এই কথায় যারার বুকের ভেতর জমে থাকা কষ্ট হুড়মুড়িয়ে বের হয়ে আসে। আপনি জানেন আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম? 2.5 ঘন্টা। কলেজ ফাঁকা হয়ে গেছে। দারোয়ান আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যে আমার গা শিউরে উঠছিল। এখানে বসে আপনার জন্য অপেক্ষা করতে করতে 11 প্লেট ফুচকা খেয়েছি আপনার নাম করে। বলেছি আমার স্বামীজান এসে টাকা দিবে। এখন ওনার টাকা দিন। আমি আর খেতে পারবো না। যারা একদমে কথাগুলো বলে থামে। আরমান গর্জে ওঠে, খাচ্ছ ভালো কথা। এখানে বসে ছেলেদের দিকে তাকিয়ে ছিলে কেন? যারার পাশের তুলে থাকা হলুদ গোলাপের তোড়াটা তুলে নেয় সে। এইটা কে দিয়েছে? আরমানের দমকে ভয় পেয়ে যায় যারা। ঝাঁকি দিয়ে উঠে সে। মুখে ফুচকাটা আর চিপতে পারে না। এমনিতেই সে কত ভয় পেয়ে আছে। কত দেরি করে এসেছে। সময়ের কোনো জ্ঞান নেই। আর এই লোকটা এখন এসে তাকে ধমকাচ্ছে। যারা গোল গোল আঁখি দুটি দিয়ে তাকিয়ে আছে। যারাকে কথা বলতে না দেখা আরমান আবার ধমকে বলে, কি সমস্যা তোর? কানে কথা যাচ্ছে না? কে দিয়েছে এই ফুল? যারা আবার ভয়ে ঝাঁকি দিয়ে ওঠে। রাগে, ভয় আর দুঃখে যারা তীক্ষ্ণ গলায় বলে, যারা দিয়েছে, তারাই দিয়েছে। আপনার কি? এই, আপনার কি শব্দটাই আরমানকে ছুঁড়ে ফেলে দেয় রাগের চূড়ায়। সে দাঁড়িয়ে যায়। চারপাশের মানুষ তাকিয়ে আছে, কিন্তু তার মাথায় কিছু নেই। তুই আমার বউ হয়ে অন্য ছেলের দেওয়া ফুল হাতে রাখিস, আর বলিস আমার কি? বলেই তোরাটা মাটিতে আছড়ে ফেলে, পা দিয়ে পিষে ফেলে। এইভাবে তাকিয়েছিলি কেন? এখন চোখ দুটো খুলে নেয়। যারা এবার আর চুপ থাকে না। সে উঠে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, চোখ আছে বলেই তাকিয়েছি। আমাকে অপেক্ষা করতে বলে লাপাত্তা হয়ে গেছেন। ফোন বন্ধ কেন ছিল? আরমানও চেঁচায়।
ব্যাংকে ছিলাম। কাজ ছিল। কাজ থাকলে জানাতে পারতে না। আমি কি রাস্তায় দাঁড়িয়ে থাকবো এত সময়? আর এমন করছেন কেন? আমি তো আপনার বউ, কোনো অচেনা মেয়ে নই। আরমান এক পা এগিয়ে আসে। অচেনা মেয়ের মতোই ব্যবহার করছিস। ফুল নিচ্ছিস, কথা বলছিস, হাসছিস। যারা হাত কাঁপিয়ে বলে, হাসিনি, ভয় পেয়েছি। কিন্তু সেটা আপনি বুঝবেন না। বোঝার মতো বয়স আপনার হয়নি। এই কথা শুনে আরমানের মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। ভয় পেয়েছিস? ভয় পেলে ফুল নিয়েছিস কেন? আমি নিতে চাইনি। ওরা রেখে গেছে। তাহলে রেখে দিলি কেন? ফেলে দিলি না কেন? মন চেয়েছে তাই রেখেছি, আপনার সমস্যা। এই কথায় আরমান আরো ক্ষিপ্ত হয়। তোর সাহস কিভাবে হয় আমার সামনে এভাবে কথা বলার? হঠাৎ ঠাস করে একটা চর। চারপাশে কয়েকজন মানুষ থমকে তাকায়। যারা গালে হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চোখে পানি, কিন্তু কণ্ঠে আগুন। মারলেন? বেশ, মারুন, আরো মারুন। আরমান গর্জে ওঠে। চুপ কর, বেশি বাড়াবাড়ি করিস না। যারা কাপা কণ্ঠে চেঁচিয়ে ওঠে। আমি বাড়াবাড়ি করছি? আমাকে 2 ঘন্টা ফেলে রেখে আপনি সাধু। আর আমি বললেই মারবেন? তুই আমাকে জ্বালাচ্ছিস। হাফ ইঞ্চির বাচ্চা। জ্বলবো। 100 বার জ্বালাবো। কারণ আমাকে অপমান করেছেন। তারপর আরমানের দিকে যারা আঙুল তুলে বলে, আমি আপনার সাথে থাকবো না। ব্রেকআপ আপনার সাথে। আমাকে ছুবে না। আপনার সাথে কোথাও বলবেন না। আরমানের চোখ অন্ধকার হয়ে যায়। আচ্ছা, থাকিস না। ভাবছিস না আমি তোকে ধরে রাখবো? আরমানের কণ্ঠ আরো নিচু, আরো বিষাক্ত। তোর মতো বেয়াদব মেয়ে আর হাফ ইঞ্চি আমার দরকার নেই। নেই। এই কথায় যারার বুকের ভেতর কিছু একটা ভেঙে যায়। তবুও সে শক্ত থাকে। ঠিক আছে। তাহলে আপনার মতো একটা আইফেল টাওয়ার দেখে বিয়ে করে নিন। আমি নিজের মতো থাকব। জনের মাঝখানে তখন শুধু রাগ না, অহংকার, অপমান, ভাঙা বিশ্বাস। আর এই তর্কটাই ছিল সেই আগুন, যার ছাই আজও জনের মাঝখানে জমে আছে। বর্তমান। আরমানের কণ্ঠ নরম হয়ে আসে। যারা কাঁদতে কাঁদতে বলে, আমি কষ্ট পাই, আপনি বুঝেন না। 2 দিন ধরে আমাকে লক্ষ্মী বউ বলে ডাকেন না। আমার কি যে কষ্ট হয়েছিল। রাতে ঘুমের ভান করে আপনার উপর হাত দিলে সরিয়ে দিতেন। বলেই আবার কান্না। এই কান্না যেন শেষ হয় না। আরমান চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। আমাকেও তো কেউ একজন স্বামীজান বলে ডাকেনি। আমি কি কম কষ্ট হয়েছিল? কিন্তু ভুলটা তোমার ছিল, তর্ক তুমি করেছ। তো কি হয়েছে? আপনিও তো আমাকে চড় মেরেছেন। এটা বেয়াদবির শাস্তি। যারা আরমানের বুকে নাক খুশে ফুপাতে ফুপাতে থাকে। আরমান যারার গালে হাত ধরে বলে, আবার কান্না করছো কেন? যারা নাক টানতে টানতে বলে, সরি না বললে কান্না থামবে না। আরমান কপাল কুঁচকে তাকায়। আমি কেন সরি বলবো? দোষ তো তোমার। তো কি হয়েছে? আপনি সরি বলুন। না হলে শাশুড়ি আম্মাকে ডেকে আনবো। আমাকে ভয় দেখাচ্ছ। যারা এবার জোরে কান্না করে বলে, 100 বার সরি বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন তাড়াতাড়ি। আরমান হাসে যারার পাগলামি দেখে। মুচকি হেসে যারার কপালে চুমু দিয়ে সরি বলে। গুনে গুনে 100 বার সরি বলে আরমান। যারা ধীরে ধীরে শান্ত হয়। বুকের ভেতরকার কান্না কমে আসে। সে মাথা তোলে। চোখ দুটো লাল। নাক ফোলা। আরমান তার গাল ছুঁয়ে দেয়। এই চোখে আর পানি দেখতে চায় না। যারা মাথা নেড়ে ফেলে। একটু আদর। আরমান হেসে ফেলে। এইটুকুর জন্য এত কান্না। সে যারার কপালে আবার আলতো চুমু দেয়। যারা আরমানের শার্ট খামচে ধরে বলে, এইটুকু না, অনেকটুকু আদর দিতে হবে। 2 দিন আদর করেননি। আমার কিন্তু মনে আছে। হুম। আরমান হেসে ফেলে। এই মেয়ের সাথে কিভাবে রাগ করবে সে? দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। ঘরের বাতাসটা আবার উষ্ণ হয়ে ওঠে। দরজার বাইরে থেকে ফারিয়া বেগমের গলা ভেসে আসে। নিচে আসবি তোরা? আরমান হেসে উত্তর দেয়, আসছি আম্মু। যারা আরমানের বুকের সাথে লেগে থাকে। এই ছোট ছোট অভিমান, কান্না, ভালোবাসা, এই নিয়েই তো তাদের সংসার চলবে।